বর্ধিত শুনানির শেষ দিন। বাংলায় শুনানির কাজ সম্পূর্ণ। শুনানিতে ডাক পেয়েও আসেনি 6,25,000। খসড়া তালিকায় বাদ পড়েছে 58 লক্ষ। কথা বলবো সমস্তটা নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবতী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবতী, আজ যে বর্ধিত সময় এসআইআর এর শুনানির তারও শেষ দিন, আজ কতজন উপস্থিত হতে পারেন, এখন অবধি তথ্য কি বলছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিইও দপ্তর যেরকমটা জানাচ্ছে যে আজকে শেষ দিন হলেও গতকালই প্রায় রাজ্য জুড়ে যে শুনানি প্রক্রিয়া সেটা প্রায় শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি আনম্যাপড ভোটার দেখা যায় 34 লক্ষের মধ্যে, তার মধ্যে প্রায় 3 লক্ষ ভোটার তারা আসেননি। এই 3 লক্ষ ভোটারের মধ্যে কিছু ভুয়ো ভোটার থাকতে পারে, কিছু শিফটেড ভোটার থাকতে পারেন, তাদের অনুপস্থিতি রয়ে গেছে। সেখানে আজকের আদতে আর তারা আসবেন কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, একই সঙ্গে প্রায় 3 লক্ষ আরও ভোটার যেটা প্রোজেনি এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেরকম ভোটারদেরও অনুপস্থিতির হার দেখা গেছে। সেক্ষেত্রে মোট হচ্ছে 6,25,000 মতো ভোটার তারা আসেননি। অর্থাৎ এক ধাক্কায় যদি বলা যায় কয়েক হাজার যদি আজকের উপস্থিত হন সেটা অনেকটাই অস্বাভাবিক বলা যেতে পারে। যদিও তাও যদি এসে উপস্থিত হন তাও বলা যেতে পারে 58 লক্ষ এর আগেই বাদ গেছিল এবং এখন এই মুহূর্তে 6,25,000 ভোটার তারাও বাদ যেতে চলেছেন। একই সঙ্গে 1,40,000 এদের অলরেডি রিজেক্টেড করা হয়েছে, বিভিন্ন তথ্যের মাধ্যমে এরা পাশ করতে পারেননি, ফলে এদেরকেও বাদ দিয়ে দিয়েছে কমিশন। এবার বাদবাকি যে সময়টা রয়েছে সেটা শুধুমাত্র যাচাই যাতে আরও ভালো হয়, তার জন্য মাইক্রো অবজারভাররা যেরকম রয়েছেন ঠিক তেমনিভাবে রোল অবজারভারদের কাজ আরও বেড়ে যাচ্ছে। এই কটা দিন শুধুমাত্র দেখা হবে যে তথ্যগুলো আপলোড করা হয়েছে সেটা আদতে কতখানি সঠিক ছিল। নিঃসন্দেহে বলা যেতে পারে তন্নিষ্ঠা, গতকালে যে ভার্চুয়াল বৈঠক হয়েছিল সেই ভার্চুয়াল বৈঠকে শেষবারের মতো জানিয়ে দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে ইয়ারই শেষ ডিসিশন মেকার হবেন, কিন্তু সেক্ষেত্রেও যদি কোনো গাফিলতি দেখা যায় তাহলে 1, 2 বা 5 বছর পরেও যদি সেটা নজরে আসে আইনি প্রক্রিয়া নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই অফিসারের বিরুদ্ধে। তো নজর থাকবে। ধন্যবাদ শ্রাবতী। কমিশনের নির্দেশ অমান্য, ইআরওদের সতর্কবার্তা পর্যবেক্ষকদের। নির্দেশ অমান্য করে অনেক ইআরও আধার আপলোড করেছেন। নির্দেশ না মানা ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন। পরে খবরে আসে, অনিয়মে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্দেশ সত্ত্বেও ব্যবস্থা নয় কেন? কমিশনের ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়লেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রে খবর, কমিশনের তরফে মুখ্য সচিবকে বলা হয় যে পদমর্যাদার আধিকারিক চাওয়া হয় তার সময় পাওয়া যায়নি বলেই এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর সীমাবদ্ধতার কথা বলেন মুখ্য সচিব। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে নির্দেশিকা অনুযায়ী অফিসার বদলের বিষয়েও জানতে চায় কমিশন। প্রশাসনিক পরিকাঠামোর প্রস্তুতি কোন পর্যায়ে তাও মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয় বলে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অফিসারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমিশনের। ভাঙড় এক বিডিও অফিসে মাইক্রো অবজারভারদের শাসানি, হুমকি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লার বিরুদ্ধে। শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েই বিডিও অফিস থেকেই মাইক্রো অবজারভারদের সরিয়ে নিল নির্বাচন কমিশন। কি করে ইআরওরা মাইক্রো অবজারভারদের ডেকে পাঠান? জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়েন দক্ষিণ 24 পরগনার ডিএম। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, গতকাল এমনটাই দাবি করেছিলেন ভাঙড় 1 নম্বর তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায় যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার ইনফ্লুয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। থ্রেড কালচার তো এগিয়ে বাংলার একটা পার্ট, হুমকির কালচার, থ্রেড কালচার, এটা তো একটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটা তো মানে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এখানে যে মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে আর কোথাও কিন্তু হয়নি।
দরকারও হয়নি, কারণ আরো 11টা রাজ্যে হচ্ছে, কোথাও টু শব্দটি নেই। কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে এসআইআরটা না হয়। এবং কেন উনি চাইছিলেন না? একজন ব্যক্তি, একজন বিরোধী নেত্রী যে 2005 সালে দাঁড়িয়ে পার্লামেন্টের ফ্লোরে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকারকে, প্রতিবাদ করলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, আজকে কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন? কেন হলেন সেটা বাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, আশা করি বুঝতে পারছেন। এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই আরও লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে এই আরও ভিডিওতে দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। মাইক্রো অবজারভারদের তো এখন কোনো রোল থাকার কথাই নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত ইয়ারোরা নেবেন এবং তারা হেল্পার হিসেবে কাজ করবেন। তারা এখনো যাচ্ছেন কেন? গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উত্তক্ত করছেন কেন? যেই উত্তক্ত করার ফলেই তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা। তারা মানুষকে উত্তক্ত করে হেনস্থার শিকার করছিল। এই মাইক্রো অবজারভারদের এই উত্তক্ত করার টেন্ডেন্সি বন্ধ করতে হবে আগামী দিনে, না হলে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে বাংলার মানুষকে। এদিকে বাংলায় ভোট প্রস্তুতি সরজমিনে এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রকে নিয়োগ করল কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকার পাশাপাশি কত দফায় ভোট, নির্বাচন সদনে প্রতি মুহূর্তের আপডেট দেবেন এই স্পেশাল অবজারভার। গত লোকসভা ভোটে মহারাষ্ট্রের স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব সামলেছেন এনকে মিশ্র। সিকিমে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর ও পরে ডিজিপির দায়িত্ব সামলেছেন তিনি। কত দফায় ভোট ঠিক হবে রাজ্যের দেওয়া পরিকাঠামোগত তথ্যের নিরিখে। পর্যাপ্ত পুলিশ পরিকাঠামো থাকলে তবেই কমতে পারে দফা, খবর কমিশন সূত্রে।